নমস্কার বন্ধুরা। আমেরিকার 25% ট্যারিফ নিয়ে কালকে রাত থেকে আজকে পর্যন্ত বিস্তর চর্চা চলছে। আর যেহেতু আমি স্টক মার্কেটের অ্যানালিসিস করে থাকি এবং স্টক মার্কেট নিয়েই আমার কাজ, তাই এই চর্চায় আমাকেও অংশগ্রহণ করতে হচ্ছে। আজকে আপনি যদি স্টক মার্কেটেই দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন স্টকের দাম খুবই পড়ে গেছে। মাঝখানে একটু রিকভারি হয়েছে, আবার পড়ে গেছে। তো আমি তো বরাবর বলেই থাকি যে যেখানে কোম্পানির কোনো দোষ নেই, ওভারঅল কোনো এক্সটার্নাল কারণের জন্য স্টক মার্কেটের দাম কমছে, মানে স্টকের দাম কমছে, সেখানে আপনারা নতুন করে স্টক কিনতে থাকুন যদি কোম্পানিটা ভালো হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি টিসিএস এর কোনো শেয়ার কিনে থাকেন এবং যদি দেখেন যে টিসিএস এর দাম পড়ছে, তাহলে আপনারা কি করবেন? টিসিএস অবভিয়াসলি কিনবেন। আবার ধরুন, যদি ইন অয়েল ইন্ডিয়ার দাম যদি কমে থাকে, তাহলে আপনারা কি করবেন? অবশ্যই কিছু কিছু অয়েল ইন্ডিয়া আবার নতুন করে আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন, কিন্তু স্টকটা বিক্রি কিন্তু করবেন না। এখন আমি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির আমি কথাবার্তা শুনছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের কালকে স্টক মার্কেটের কি ইম্প্যাক্ট আসতে পারে বা আমাদের নিয়ার ফিউচারে কি এর ইম্প্যাক্ট আসতে পারে। দেখুন, প্রথমত একটা কথা আমাদের মনে রাখতে হবে, ট্রেড ডিল কিন্তু এখনো কমপ্লিট হয়নি, নেগোসিয়েশন চলছে। আর যদি আমরা ধরেই নিই যে 25%টাই বহাল থাকছে, তাহলে কি হতে পারে? তাহলে ভারতের সত্যি করে বেশ কিছু সেক্টর আছে যেগুলো ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে। এবার দেখুন, এই টাইমস অফ ইন্ডিয়ার এই যে আর্টিকেলটা বেরিয়েছিল, এই আর্টিকেলে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ভারতের কোন কোন সেক্টরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদের মধ্যে এক নম্বর আছে ইন্ডিয়ান রিফাইনারি। এবার ইন্ডিয়ান রিফাইনারিতে কারা কারা আসে? দেখুন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এবং প্রাইভেট সেক্টরের মধ্যে আছে আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এই সমস্ত কোম্পানিগুলোর উপর কিন্তু একটা চাপ আসবে, আর এর ফলে এদের শেয়ার প্রাইসও কিন্তু কমার সম্ভাবনাও কিন্তু প্রবল। এরপরে আসছি, দেখুন, জেমস এন্ড জুয়েলারি। এই জেমস এন্ড জুয়েলারি তে ট্যারিফ বসার ফলেও কিন্তু এদেরও বিক্রির উপর কিন্তু একটা প্রভাব আসবে। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন আমি মতিসন্স বলে একটা কোম্পানি আমি নিয়েছিলাম সুইং ট্রেডিং এর জন্য। তো সেই সুইং ট্রেডিংটাও কিন্তু আমার মনে হচ্ছে একটা ফেলিওর সুইং ট্রেডিং হতে পারে। তার কারণ কি? তার কারণ এই যে জেমস অ্যান্ড জুয়েলারি যদি এক্সপোর্ট যদি করতে পারে, তাহলে অবভিয়াসলি তারও প্রফিটের উপর কিন্তু এফেক্ট পড়বে, আর এর ফলে কিন্তু মতিসন্সেরও কিন্তু প্রফিট কমবে, আর তারও শেয়ার প্রাইস কিন্তু অনেকটা কমার সম্ভাবনা আছে। তা বলে কি আমি মতিসন্স বিক্রি করে দেবো? না, বিক্রি আমি করব না। তার কারণ আমি তার প্রপার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ওই সময় অ্যানালাইসিস করে আমি নিয়েছিলাম। কোম্পানির কোনো দোষ নেই, এক্সটার্নাল কারণের জন্য তার দাম কমছে। এরপরে আসছি ইলেকট্রনিক্স। ভারত প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স গুডস রপ্তানি করে থাকে, এবং দেখুন, ইলেকট্রনিক্স গুডস এর উপরও যে সমস্ত কোম্পানি ইলেকট্রনিক্স গুডস রপ্তানি করে, তাদের মধ্যে আপনি বলতে পারেন ভোল্টাস, বলতে পারেন, বা বলতে পারেন আমাদের আহ, যে কোম্পানিটা আছে, আহ, আহ, কি উইপ্রো আছে। হ্যাঁ, উইপ্রো ইলেকট্রনিক্স গুডস রপ্তানি করে, সফটওয়্যারও আছে। তো এই যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর কিন্তু শেয়ার প্রাইস একটা ভালোভাবে কমার সম্ভাবনা আছে। এরপরে দেখুন ফার্মাসিউটিক্যালস। ফার্মাসিউটিক্যালস দেখুন, আমি কয়েকদিন আগে আমি ডক্টর রেড্ডির আমি কোম্পানি কিনেছিলাম।
তারপরে আজকে আমি আইটিসি ল্যাব আমি কিনেছি, কিন্তু এই শেয়ারগুলোর দাম পড়লেও এই শেয়ারগুলো কিন্তু আমি বিক্রি করব না। কেন করব না? তার কারণ আপনি যদি আমেরিকা আর ভারতের ফার্মাসিউটিক্যালস যদি রিলেশনটা যদি দেখেন, তাহলে আপনারা যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা জানতে পারবেন যে ভারতের ফার্মাসিউটিক্যালস এর উপর কিন্তু আমেরিকা খুব নির্ভরশীল। দেখুন এখানেও লিখেছে, these Indian manufactured medicine generated substantial cost reduction for US healthcare system, delivering savings nearly $220 billion in 2022 alone. তো তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফার্মার উপর ধাক্কাটা কিন্তু বুমেরাং হয়ে অলরেডি আমেরিকার উপরও কিন্তু আসতে চলেছে। তো যাই হোক, তো আমরা এই মুহূর্তে ফার্মাসিউটিক্যাল যে সেক্টর রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা দূরত্ব বজায় রাখি। এবং আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু ফার্মা থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখবো, বা কপার থেকে দূরত্ব বজায় রাখবো, বা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি থেকে একটু দূরত্ব বজায় রাখবো। এরপরে আসছি টেক্সটাইল ইন্ডাস্ট্রি। দেখুন ভারতে বড় বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে। এর আগে বাংলাদেশে 35% ট্যারিফের চার্জের জন্য আমরা মনে করেছিলাম যে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটা আমরা গ্রোথ দেখতে পাবো, এবং সত্যি করে দেখতেও পাচ্ছিলাম। অলোক ইন্ডাস্ট্রির মতো ছোট্ট একটা কোম্পানি, সেখানেও একটা কিন্তু শেয়ার প্রাইসের গ্রোথ আসছিল। টাইডল্যান্ড একটা ছোট্ট কোম্পানি, যে কোম্পানির শেয়ার প্রাইস বলতে গেলে 1 পয়সাও এগোতে চায় না, তারও কিন্তু একটা গ্রোথ আসছিল। তাহলে এই যে গ্রোথটা কিন্তু থেমে যাবে। আবার বড় বড় কোম্পানি যেমন বর্ধমান টেক্সটাইল, বোম্বে ডাইং, এইরকম যে বড় বড় কোম্পানি আছে, ওয়েলস্পুন, এরকম যে বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কিন্তু একটা বড় সড়ো ধাক্কা খাবে। এবার তো গেল এইসব সেক্টরের ব্যাপার গেল, কিন্তু কথা হচ্ছে যে স্টক মার্কেট কি শুধুমাত্র এই 5-6টা সেক্টর নিয়েই তৈরি? তা তো নয়। স্টক মার্কেটের বিভিন্ন সেক্টর রয়েছে। আচ্ছা, এ প্রসঙ্গে বলি যে আপনারা হয়তো আজকে বা কালকে হয়তো শুনে থাকবেন যে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিরা আছেন যারা ট্রাম্পের যে ভারতীয় অর্থনীতি সম্পর্কে মত যে প্রকাশ করেছেন তার সঙ্গে তারা সহমত প্রকাশ করছেন। তো যাই হোক, তো তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইরকম মন্তব্য করতেই পারেন, যদিও করা উচিত নয়, কিন্তু করছেন তাদের তাদের রাজনৈতিক স্বার্থটা আগে, ঠিক আছে। কিন্তু আমরা একটু দেখে নেব যে আমেরিকার ভেতর থেকে কি খবর উঠে আসছে। তো আমেরিকার ভেতর থেকে খবর পাওয়ার জন্য আমি গুগলে সার্চ করি, এবং তার মধ্যে আমি সবচেয়ে যেটা ভালো, যাকে আমার লাগে, তার নাম হলো জেফ্রি স্যাক্স। এই জেফ্রি স্যাক্স ইনি কে? ইনি হচ্ছেন একজন আমেরিকার একজন প্রবীণ অর্থনীতিবিদ, এবং ইনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। তো দেখুন, আমি ডিটেল আমি কিছু খুলছি না, তো আপনারা চাইলে এখানেই দেখতে পারেন। দেখুন কি বলেছে, এই ভিডিওটা এসছে 9 ঘন্টা আগে। ডোন্ট ফল ফর আমেরিকান ট্রিক, কিপ ইউর অপশন উইথ চায়না অ্যান্ড রাশিয়া। তো জেফ্রি স্যাক্স নিজেই বলছেন যে আমেরিকার ট্রিক্সে ফাঁদে পা দিও না। ইকোনমিক টাইমস এই আর্টিকেলটা 20 এপ্রিল প্রকাশিত হয়েছিল। ট্রাম্প তো অনেকদিন আগে থেকেই হুঙ্কার দিচ্ছে না, যে ট্যাক্স লাগিয়ে দেবো, ট্যাক্স লাগিয়ে দেবো। তো ঠিক আছে, তো 20 এপ্রিল 2025-এ আমাদের জেফ্রি স্যাক্স কিন্তু তার মতামত কিন্তু প্রকাশ করেছিলেন, এবং তিনি ট্রাম্পের এই যে পদক্ষেপটাকে একটা ডেঞ্জারাস কিন্তু বলেছিলেন। আচ্ছা, আবার দেখুন, আমি একটা আর্টিকেলই খুলছি টাইমস অফ ইন্ডিয়া, সেখানে দেখুন কি বলছেন, জেফ্রি স্যাক্স মক্স ডোনাল্ড ট্রাম্প ওভার ট্যারিফ পলিসি।
তার মানে এই যে অর্থনীতিবিদ আছেন, ইনি কিন্তু এই ট্রাম্পের পাগলামিকে কিন্তু সমর্থন করছেন না, মানে ট্রাম্পের এই কার্যকলাপকে তিনি একটা একটা পাগলামি হিসাবে তিনি মনে করছেন। তো এটা তো গেল আমেরিকার ভেতর থেকে উঠে আসা কিছু কথাবার্তা। যাই হোক, আমি আমাদের আসল চর্চায় ফিরে আসি, যেখানে আমি ছিলাম। আমি বলছিলাম যে আমাদের যে স্টক মার্কেটের সেক্টর শুধু এই 5-6টা সেক্টরে কিন্তু সীমিত নয়। আমাদের অনেক সেক্টর আছে, যে সমস্ত সেক্টর ইন্টারন্যাশনাল আপস অ্যান্ড ডাউনস এর অনেক দূরে। তাদের মধ্যে আমি দুটো সেক্টর বার করেছি। অবশ্যই একটা সেক্টর আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। দেখুন, এফএমসিজি সেক্টরের কিন্তু আজকে দাম কিন্তু বেড়েছে। আমি আপনাদের চার্টটা দেখাই। একটু আমাকে সময় দিন। দেখুন, আজকে এফএমসিজি সেক্টর আমাদের আহ, দেখুন এই 59 টাকার মধ্যে কিন্তু 59 টাকা থেকে 59 টাকা 45 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এটা আজকে থেকে শুরু হয়েছিল 9টা 15 থেকে। তারপরে দেখুন এই লেভেল থেকে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে অটোমেটিক কিন্তু বেরিয়ে চলে যায়। তো তার মানে আমরা দেখছি কি না, এফএমসি সেক্টর কিন্তু আজকে কিন্তু বুলিশ, এবং আগামী কয়েকদিনে কিন্তু এফএমসিজি সেক্টর বুলিশ থাকবে, এবং আমার ধারণা যে এই এফএমসিজি সেক্টর থেকে কিন্তু আমরা একটা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবো। আচ্ছা, এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, 1 মাস আগে যদি আমরা চার্ট দেখি, তাহলে কিন্তু দেখুন এফএমসিজি সেক্টর কিন্তু ডাউনে গেছিল। তারপরে কিন্তু যবে থেকে ট্যারিফের চর্চা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু এফএমসিজি সেক্টর আবার বাড়তে শুরু করেছে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে এফএমসিজি সেক্টর আমাদের এখন নিউ ডেস্টিনেশন হওয়া দরকার। আরেকটা সেক্টর আমি পছন্দ করেছি, সেটা হলো ডিফেন্স সেক্টর। যদিও এখন ডিফেন্স সেক্টরের মন্দা চলছে, কিন্তু আমি ডিফেন্স সেক্টরকে এই কারণে পছন্দ করছি, তার কারণ হচ্ছে যে ভারত কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দেশে কিন্তু ডিফেন্স প্রোডাক্ট কিন্তু বিক্রি করছে। আমি ইন্টারনেট থেকে বেশ কিছু দেশের আমি নাম পেয়েছি, এবং আমি এই নামটা দেখে চমকে গেছি যে ইউএসও আমাদের, মানে ভারতের ডিফেন্স ইকুইপমেন্ট কিনে থাকে। মানে হয়তো ছোটখাটো বিভিন্ন যন্ত্রাংশ আছে যেগুলো ইউএসও কিনে থাকে। এরপরে দেখুন, ফ্রান্সও কিনে আছে, কেনে। আর্মেনিয়া নয় কিনতেই পারে বুঝলাম। তারপরে সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন কান্ট্রি, তারপরে দেখুন আফ্রিকার বিভিন্ন কান্ট্রি, ইজিপ্ট, ওমান, নাইজেরিয়া, বতসোয়ানা, এই সমস্ত কান্ট্রি, এরা কিন্তু ভারতের ডিফেন্সের উপর কিন্তু ভরসা রাখছে। তো দেখুন, ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন, ট্যারিফ বাড়িয়ে বাড়িয়ে কোনো দেশকে কোণঠাসা করার যতই চেষ্টা করুক না কেন, সেটা কিন্তু আমাদের কয়েকদিনের জন্য খারাপ খবর হলেও আমরা এটুকু বুঝতেই পারছি যে ভবিষ্যতে আমেরিকাকে কিন্তু এখান থেকে পিছু হটতে হবে। তার কারণ এখানে জাস্ট সামান্য একটি জিনিস দেখুন, যে যে রাষ্ট্র সারা দেশ সারা বিশ্বকে ডিফেন্স, মানে ইকুইপমেন্ট রপ্তানি করে, সেই রাষ্ট্র ভারত থেকে কিন্তু ডিফেন্স ইকুইপমেন্ট কিনছে। তাহলে এটা কি যথেষ্ট প্রমাণ নয় যে আমেরিকাও ডিফেন্সের জন্য ভারতের উপর কিছুটা হলেও নির্ভরশীল? তো এইসব কারণের জন্য আমার ডিফেন্স সেক্টরকেও পছন্দ। আপনাদের উপর আমি দায়িত্ব দিলাম যে আপনারাও খুঁজে বার করুন যে আর কোন কোন সেক্টর আছে স্টক মার্কেটে, যেগুলোর উপর ইনভেস্ট করলে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে একটা মোটামুটি ভালো রিটার্ন আসতে পারে। আপনারা যদি ভিডিওটা যদি পছন্দ করে থাকেন, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর শেয়ার করে দিন এই ভিডিওটা। আর যদি আপনাদের মূল্যবান মতামত থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।